5 কার্যদিবসে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছেন যে 5টি কর্মদিবসে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে। আশা করি যে এটা নিয়ে যে একটা ধূম্রজাল তৈরি হয়েছিল সেই ধূম্রজালের অবসান ঘটবে। খবরে বলা হচ্ছে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবশেষে লাইনে আসছে আসিফ নজরুল। লাইনে না আসে তো উপায় নাই, লাইন আসতেই হবে তাকে। সে কি মনে করছে যে শেখ হাসিনার মতো যেটা করি সেটাই করে যাবে, বাংলাদেশের জনগণ চুপ করে মেনে নেবে? নো, এটা 5ই আগস্টের পরের বাংলাদেশ, আগের না। 5ই আগস্টের আগে হয়েছে, যেটা করি সেটা করছে শেখ হাসিনা, 5ই আগস্টের পরে হবে না। সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে। তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেই সব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশ জুড়ে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকে রাজপথে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিডিআর হত্যাকাণ্ডের এই বিচারের দাবিটি সর্বপ্রথম সামনে আনে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। সাংবাদিক ইলিয়াস বলেছিল যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না এবং কোনো বিডিআর হত্যাকাণ্ডের বিডিআর বা পিলখানার ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কমিশন গঠন করবে না। তার সেই বক্তব্যের মধ্যে দিয়েই প্রমাণ হয়েছে যে সাংবাদিক ইলিয়াস যেটা বলেছে সেটা সত্য বলেছে। সাংবাদিক ইলিয়াস বলেছিল ভারতীয় চাপ রয়েছে, ভারতীয় চাপে পড়ে আসিফ নজরুল এটা হতে দিবে না, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে বাধা দেবে সে। আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিন শেষে আমরা দেখতে পারলাম সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের একদিন পরেই ঘোষণা আসলো অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যে তারা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার কোনো কমিশন গঠন করবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিষয়টি নিয়ে এখন সারা দেশ জুড়ে তোলপাড় রীতিমতো পড়তে হয়েছে নানাবিধ সমালোচনার মুখে। আজকে শেষমেশ রাজপথে নেমে এসেছে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস দেখিয়ে দিয়েছে সে কী জিনিস। সাংবাদিক ইলিয়াসকে স্যালুট জানাই। আজকে সাংবাদিক ইলিয়াস এই দাবিটি না তুললে তাহলে হয়তো বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতো না। তড়িঘড়ি করে সরকার বাধ্য হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনায় একটা পূর্ণ তদন্ত কমিটি গঠন করতে। চলুন কথা না বাড়িয়ে সব মিলে আমরা কয়েকটা প্রতিবেদন দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন। 5 কার্যদিবসে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছেন যে 5টি কর্মদিবসে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে। আশা করি যে এটা নিয়ে যে একটা ধূম্রজাল তৈরি হয়েছিল সেই ধূম্রজালের অবসান ঘটবে। খবরে বলা হচ্ছে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এই কমিটির সদস্য সংখ্যা 5 জন হতে পারে, 7 অথবা 9 জন হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কমিটিতে অনেকে আসতে চান না, সবার থেকে নাম নেওয়া হবে, নাম সংগ্রহ করতে সময় লাগবে, সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেওয়া হবে। কমিটি ও কমিশনের মধ্যে পার্থক্য নেই বলে জানান তিনি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে। তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ন্যায় বিচার নিশ্চিত করতে তদন্ত কমিশন গঠনে আজ আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। এই কর্মসূচির সঙ্গে একত্রতা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এমন অবস্থায় আজ মঙ্গলবার তড়িঘড়ি করে 5 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিল সরকার। এই যে একটা পরিস্থিতি, এমন সব স্পর্শকাতর বিষয় যেগুলো নিয়ে সামনে আনা হচ্ছে, ফলে সরকারও একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে। যাই হোক, সরকারের আন্তরিকতা নেই তা না, কিন্তু সরকারের যে প্রশাসনিক যে গতি সেটা অনেকটা মন্থর। সেই কারণে অনেক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। হয়তো এই কমিটি গঠনের মধ্য দিয়ে তার অবসান ঘটবে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলেন। একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার দাবি করে আসছেন তিনি। সবার সঙ্গে আলোচনা করে আগামী 5 কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে, আর পুনঃতদন্ত সেটা আদালতের বিষয়। এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে বিডিআর হত্যাকাণ্ডে আদালতে 2টি মামলা চলমান, তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এই জন্য বিডিআর হত্যাকাণ্ডে কমিশন গঠন হচ্ছে না। তার 2 দিন পর আজ তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রশাসনে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে, বোঝাই যাচ্ছে এলোমেলো অবস্থা, যার কারণে তাদেরকে বারে বারে চাপের মধ্যে পড়তে হচ্ছে। দর্শক, মন খারাপের একটা কাজ বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হওয়ার কথা ছিল সে কমিশন স্থগিত করেছে। আমার কথা হচ্ছে বর্তমান সরকার, কিংবা আমরা যদি বলি 2024 বিপ্লবের সরকার, এই বিপ্লবের সরকার তো ভারত বিরোধী সরকার, ভারতপন্থী সরকার না। আর আসিফ নজরুল বলার চেষ্টা করছে সে ভারতকে পছন্দ করে না, আলী ইমাম মজুমদার বলার চেষ্টা করছে সে ভারতকে পছন্দ করে না। তাহলে ভারতকে পছন্দ করছে কে? সমন্বয়করা, বিপ্লবীরা, কারা পছন্দ করছে? আমি যদি বলি যে এই সমন্বয়করা, এই যে আসিফ নজরুল বলেন, আপনার আলী ইমাম মজুমদার বলেন, আপনার ফারুকি বলেন, এরাই তো আওয়ামী লীগদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য ওরা তোড়জোড় কাজ চালাচ্ছে। টেবিলের নিচে কোটি কোটি টাকা নিচ্ছে, আপনার টেবিলের উপরে সে মিডিয়ায় এসে বলতেছে আমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাই, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে চাই। আপনি ভাই দ্বিমুখী আচরণ করছেন। মুখে বলবেন আপনার উৎখাত করতে চায়, আবার টেবিলের তলা থেকে কোটি কোটি টাকা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে বেড়াবেন, ওদেরকে পুনর্বাসন করবেন। কে ধরনের বিচারটা করছেন ভাই আপনি? এই যে আমরা বলি নতুন ধারার রাজনীতি, নতুন ধারার রাজনীতি, আর নতুন ধারার রাজনীতিকে আপনাদের কলুষিত করার চেষ্টা করছেন। নতুন ধারা মানে কি বুঝেন আপনি? আমরা কি বুঝি? নতুন ধারা মানে এমন একটা ধারা আসবে যে ধারায় বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনার অধিকার ফিরে পাবে। এখন আমি বলছি না যে তাহলে তো আওয়ামী লীগ তো বাংলাদেশের লোক, তাহলে অনেকে অধিকার পাবে না, অবশ্যই ওরাও পাবে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনারা এই যে 4 মাস হয়ে গেছে, এই 4 মাসের আওয়ামী লীগের এমন কোন নেতাকে নিয়ে আপনার শাস্তি দেওয়া হয়েছে বা বিচারের আওতায় আনা হয়েছে, রায় হয়েছে, এরকম একটা রায় দেখাতে পারবেন না। তাহলে আমি কি ভেবে দিব? আপনার কাছে এই 4 মাসে এক্সাম্পল আছে, আপনি আওয়ামী লীগের লোকদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে ক্যান্টনমেন্টে রেখে ক্যান্টনমেন্ট থেকে তাকে সেফ জোনে আপনার পার হওয়ার জন্য আপনি সেফ এক্সিট দিচ্ছেন। এটা কি প্রমাণিত হয় না? আপনারা উপদেষ্টা বলেন, সমন্বয়ক বলেন, আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করছেন। আপনার 15 বছর ধরে হুজুরদেরকে নির্যাতন নিপীড়ন কারাবন্দি করে রেখেছিল জঙ্গি ট্যাগ দিয়ে। তাদেরকে যদি আপনার জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের মতো লোকদেরকে যদি আপনার ফাঁসিতে ঝুলাতে পারে, আমি মনে করি আমার বাংলাদেশে এরকম নেককারজনক ঘটনার জন্য আওয়ামী লীগকেও সেম ভাবে ফাঁসিতে আমরা ঝুলাতে পারতাম। এই ফাঁসি থেকে বাঁচার জন্য এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে এই ঘটনা উন্মোচিত হলে, এই জন্য সুকৌশলে আসিফ নজরুল বলেন, সমন্বয়ক বলেন, তাদেরকে টাকার বিনিময়ে আমি মনে করি এই কমিশন গঠন করতে দেওয়া হয়নি। এই কমিশন আমার মনে হয় এই কমিশন গঠন করা উচিত এবং আমাদের প্রকৃতপক্ষে কে কে এই ঘটনার সাথে জড়িত এটা উন্মোচন করা উচিত। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। গত 15 বছরে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী শেখ হাসিনার নাটকীয় কান্না দেখে দেখে
ক্লান্ত এবং বিরক্ত। এখন মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় আসিফ নজরুলের কান্নার নাটক শুরু হয়েছে। আসিফ নজরুল ওনার স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে, যদিও আমরা বুঝতে পারছি না কোন স্ত্রীকে নিয়ে। জনগণের জানা মতে ওনার তো অনেকগুলা স্ত্রী, আর অজানা কে জানে কতগুলা। তবে স্ত্রী নিয়ে কান্নাকাটি করার জন্য আপনাকে এই পদে বসানো হয়নি। সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে। তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেসব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা। প্রফেসর ইউনূসের এতগুলো সহকারী, ওনাদের কেউ কি, এবং এতগুলো অ্যাডভাইজার, ওনাদের কেউ কি ডক্টর ইউনূসকে গিয়ে একবার বলেছেন এর পুরা এই 40-45 মিনিটের যে ভিডিওটা, তার সামারিটা কি ডক্টর ইউনূসকে বলেছেন? এবং ডক্টর ইউনূস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞেস করা? স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছা মতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়া কান্না করে নাটক করে যাবে, তা জনগণ মানবে না। মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনো ফাঁসি কার্যকর হয়নি। হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি। আসিফ নজরুলের এত মায়া উতলে উঠল কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়ার? আবার সেই দিকে চুন্নি সাহাকেও গ্রেফতারের পরপরই ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে। আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়েছে, সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি, কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয়। ঠিক আছে, বুঝলাম, তাকে রয়ের সদস্য হিসেবে নাম দিলে না, কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক। সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক। সেটা আমরা রয়ের সদস্য, রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি, কিন্তু সে ভারতের প্রতিনিধি। এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে? এই উপদেষ্টা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল। 4 মাস পেরিয়ে গেল, অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না। অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দী, অনেক মানুষ উকিলের পিছনে অর্থ নষ্ট করছে। তাহলে কি আসিফ নজরুল পরিষ্কারভাবে স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে? আসিফ নজরুলের যেহেতু কোনো লজ্জা শরম নাই, তাই সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে, এবং বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক, ইমানদার এবং জ্ঞানী, যার প্র্যাকটিসিং নলেজ আছে আইনের, সেই রকম ব্যক্তিকে এখানে বসানো হোক। আদারওয়াইজ দেশের স্বার্থ কিন্তু রক্ষা হবে না, জনগণের স্বার্থ রক্ষা হবে না। যদি আসিফ নজরুলকে দ্রুত সরানো না হয় তাহলে আমি আগেই বলে দিচ্ছি, প্রয়োজনে বারবার রেমিটেন্স যোদ্ধারা জেগে উঠুক আরেকবার। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমি তাই এখনো রেমিটেন্স যোদ্ধাদেরকে বলবো না দেশে অর্থ পাঠানো বন্ধ করে দিতে। দেশের স্বার্থে অর্থ চালু রাখুন, আর কিছুদিন অপেক্ষা করুন। যদি আসিফ নজরুলকে না সরানো হয় তাহলে আপনারা যা করণীয় তাই করবেন। লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই। তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআর এর ছেলেই। ওরা আব্বাকে কাঁধে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছে। এখানে একটা গন্ডগোল হচ্ছে, মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে।
এই ডাল ভাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না। ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই। তখন আমার বাবাও যেহেতু দরবারে, উনি কেন্দ্রীয় সুবেদার মেজরের দায়িত্বে ছিলেন, উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান। তো আমি পরীক্ষা দিতে থাকি। এমন 10টার সময় ইউনিভার্সিটির স্যাররা কথা বলছিল যে পিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে, মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে। তা আমি আর কিছু লিখতে পারলাম না, কারণ আমি তো ওইখান থেকে সকালবেলা বের হয়ে আসলাম, যে আমার কাছে মনে হয়নি যে না বিডিআরের সৈনিক বা অফিসারদের ভিতরে, কারণ আমার বাবা পিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় 8 মাস আগে। আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে। আমি স্কুলে গেছি, আমার বাবা একসাথে চাকরি করছে, আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি। তো আমি বসে বসে স্যারদের কথাই শুনছিলাম। এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে, তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়ে, গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের হই। তো এই পরীক্ষাও শেষ, বের হয়ে আমি বাসায় ফোন দিলাম। আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোট বোন ছিল, ও তখন ক্লাস 6-এ পড়তো, আর হলো একটা কাজের ছেলে ছিল। আমার আম্মা 1 সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তো ওরা, আমার ছোট বোন জানালো যে কয়েকজন জওয়ান, মুখে বাঁধা, আপনার লাল যে কাপড়টা বাঁধা, ওরা আব্বাকে কাঁধে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছে। আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে, এসএম কোয়ার্টারে। তো এখন ওকে বলছে যে এমআই রুমে নিয়ে যাচ্ছে, যে ওনার পায়ে গুলি লাগছে, ওকে আর বাসা থেকে বের হইতে দেয়নি। পরে আমার বড় বোনের সাথে কথা হলো, আমি ওদের সাথে মানে এক পর্যায়ে রাগ হয়েছি যে বাবা হয়েছে, তোমরা তাহলে বাসায় কেন? এরপরে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি, আমরা আর যোগাযোগ করতে পারিনি, আমার বাবার নাম্বারে আর কল ঢুকে নাই। তো এর ভিতরে এই সারাদিন আমি তখন ক্যাম্পাসের ভিতরে, তো আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি। বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে বিডিআর এর ছেলে, তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআর এর ছেলে, এই পরিচয়টা তুমি না দাও। তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে। তো এর ফাঁকে বাসায় আরো কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং, আপনার খাটের নিচে, বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছে। তা আমার ছোট বোন, ও ক্লাস 6-এ পড়ে, ও আর বোঝে নাই, যেহেতু আপনার বিডিআর এর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনার, কোর্টের, লকারের বিভিন্ন জায়গার চাবি কেন্দ্রীয় সুবেদার মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল। তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই চাবি বা বিভিন্ন জিনিসগুলো ও খোঁজ করছে, ও তার এত জিনিস বুঝে নাই। পরে বিকালে ধানমন্ডি লেকের দিকে ছিলাম, তখন সরকার 144 ধারা দিল। পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই, এর ফাঁকে আমার মা বাড়ি থেকে রওনা করে। এখন আমরা তো কোনোভাবেই বুঝতেছি না যে আসলে বিডিআর এর সাথে সেনাবাহিনীর এই টাইপের একটা গন্ডগোল জীবনেও হইতে পারে। কারণ আমার বাবা ওই দিন দরবারের শেষে রাতে টাকটুসো হওয়ার কথা, আপনারা এখানে শহীদ পরিবারের সবাই জানেন। আমার বড় বোন তার বাচ্চা নিয়ে আসবে রাতে, তাহলে আমার বাবা যদি এই ঘটনাটা কোনোভাবে বিন্দুমাত্র আঁচ করতে পারতো, তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই, এখানে শুধু আমি না, আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমরা, আমাদের কাউকে তো আমাদের বাসায় রাখতো না, যে যদি আমাদের বাবারা কোনোভাবে আঁচ করতে পারতো যে না এরকম একটা ঘটনা এখানে হবে, বা সৈনিকদের ভিতরে একটা বড় অসন্তোষ আছে, এখানে বড় টাইপের ম্যাসাকার হইতে পারে। তা আমার বোনের রাতে আসার কথা, তো এর ভিতরে আমার মা আসলো। তা আমরা প্রথম 2 দিন টিভির সামনেই ছিলাম, যেহেতু আমার বাবা কেন্দ্রীয় সুবেদার মেজর। আমার বাবাই যদি বিডিআর এর যে টিমটা ছিল ওইখানে তো উনি থাকার কথা, যেহেতু আমরা প্রথম দিকে দেখছি যে এটাকে একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার, সেনাবাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিত ভাবে, আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিত ভাবে পার করছি যে হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে অমুকরা মেরে ফেলছে, কিন্তু এইটা একটা ভুল জিনিস এস্টাবলিশ করা হয়েছে। ডাল ভাতের যে ইস্যুটা বলা হয়েছে, এইখানে যে বিডিআর যে ডাল ভাতের ব্যবসা করছে, এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায়। এটা কিন্তু বিডিআর এর মূল বেসিক কাজ না, এটা একটা সেবা ছিল। ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিআর, ওই টাকাটা যদি ভাগ করতো, তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো 4-5 হাজার টাকা করে পেতো একজন সৈনিক। আমরা সবাই, আমরা কোনো না কোনো ভাবে সবাই চাকরি করি। আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের ঊর্ধ্বতনকে এভাবে নৃশংসভাবে আমরা হত্যা করার কথা কিনা এই 4-5 হাজার টাকার জন্য? এইভাবে আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি? আর ওইখানে এইভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গ্রেনেড দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে, এটা কখনোই ডাল ভাতের আন্দোলন ছিল না। এটাকে সেনাবাহিনীকে
যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে। যখন গন্ডগোলটা শুরু হয়েছে, ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে এসএম সাহেব, সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না। আমার বাবাও জানবে কিভাবে, কারণ এটা কোনো লিগ্যাল যুক্তি ছিল না। তখন আমার বাবাকে এবং মেজর জাইদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবেদার মেজর, আপনি ওদের সিনিয়র, ওরা আপনার কথা শুনবে। আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য। তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে, তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না, এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল, সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল, ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না। আমরা কখনো এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই। পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে 6 মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং আপনাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে নাই। এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা গত 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি? আমার বাবাকে এতভাবে জানার পরেও আমার বাবাকে 6 মাস পরে শহীদ ঘোষণা করছে। আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে 5 বছর পরে। সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের অপরাধ, আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে উনি জীবন দিচ্ছেন। আমার মা চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গেছে, টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি। আমি বিভিন্নভাবে ডিজি মহোদয়, সেনাপ্রধান, এই 2020 সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে নক করছি, একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই। একজন বিডিআরের সন্তান হিসাবে আমি বলবো যে এই ডালবাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না। আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়, আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না, একবারেই পরিষ্কার। আমার স্বামী শহীদ মেজর তানভীর রায়দান 25 ফেব্রুয়ারি আমার হাজবেন্ড 7:40 বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার সাথে আমার 2বার ফোনে কথা হয়েছিল। তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে। যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ, এটা কখনো বিদ্রোহ ছিল না। এরপরে আমি 2.5 থেকে 3 মাস পরের কথা বলি। আমার সংসার ছিল 34 রাইফেল ব্যাটালিয়নে রংপুরে। সেখানে আমি মালপত্র গোছানোর জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওখানের জওয়ানরা এত কান্নাকাটি করেছেন, তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম, সে কখনো ম্যাডামকে এভাবে একা ফেরত আসতে হতো না, বাচ্চারা বাবা ছাড়া হতো না। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের, সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না। এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ, আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না। জওয়ানরা কখনো বিদ্রোহ করতে পারে না। কেউ বিপদগামী হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না। হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা, তার সাজানো সামরিক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেব, মেজর জেনারেল তারেক সিদ্দিকী, তাদের সাজানো এটা ঘটনা ছিল, পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল, বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড। তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল। তারপরে আসি, আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়। আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানীর নামে 3 রুমের একটা বাসা। আমার রুমে 3 জন হিন্দি ভাষী লোক প্রবেশ করে। 9 থেকে 12 জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। আর পিলখানাতে 3 বছরের মতো আমার হাজবেন্ড, বিডিআরে 3 বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল। আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি, কিন্তু এখানে বলা হয় তারা হিন্দি ভাষায় কথা বলছিল। আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে। তারা তখন 2.5 বছর আর 9.5 মাস বয়সী ছিল। চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না? নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল, আমি পাকিস্তানি ছিলাম, আমরা কি বাংলাদেশি না? বাংলাদেশে জন্ম নিয়েছি না? আমার বাবা মা, তানভীরের বাবা মা কি বাংলাদেশি না? তাহলে কেন বলা হয়েছিল যে পাকিস্তানি বাচ্চা
এগুলা কি অন্য দেশ থেকে বলা না? যারা হিন্দি কথা বলছিল তারা কারা বলছিল? এই কথাগুলো আমি 3 মার্চ 2009 সালে তারিক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকীকে বলেছিলাম। ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না। আমি কখনোই থামিনি, আমি বলেছি, আমি মিডিয়াতে বলেছি, সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি। আমি আবুল কাহার আকন্দের কাছে স্টেটমেন্ট দিয়েছি, এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি, সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি। আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি, তখন মইনি আহমেদ ছিলেন, কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি। আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট, ওখানে সাইন করতে বলেছে, যেটাই হিন্দি ভাষার কথাটা লেখা ছিল না, কিন্তু আমি সেখানে সাইন করিনি। তার কারণে আমাকে এই পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত, একটু আগে এনএসআইয়ের একজন লোক এসে আমাকে হ্যারাস করেছে। এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে। আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে, এবং আমি কোনো কিছু নিয়ে, কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না, কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে। বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার 87তম রং কোর্সের অফিসার হয়ে বের হয়েছেন। সে যে খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে, সে তো পালিয়ে গেছে। তার ছেলে কি এখন আর্মি অফিসার হতে পারে? আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে, আমি সেগুলোতে আসবো না, কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসএসবি থেকে বাদ পড়ার মতো সন্তান হতে পারে? তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে, আমি সেখানে গেলাম না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে? কারণ আমি হিন্দি ভাষা এখনো শুনতে পাই। আমি সেপ্টেম্বরে শুনেছি, আমি অক্টোবর মাসে শুনেছি। আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না। আমি সেনাপ্রধানের কাছে দরখাস্ত করেছি, আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই। 3টা দরখাস্ত করেছি। আমি সেনাপ্রধানের সাথে 6 অগাস্ট থেকে আমি 5 নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি। ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন, উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না। আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আনআইডেন্টিফাইড। আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাবো। এখন বিডিআর সদস্য যারা আছেন তারা তো অনেকে কষ্ট করছে, তাদের পরিবার কষ্ট করছে, তারা নির্দোষ অবস্থায় জেলে আছে, তাদের জামিন হচ্ছে না। এগুলোর কি কোনো বিচার হবে না? তারা সুবিচার পাবে না? আমরা তো পাচ্ছি না, তারাও পাচ্ছে না। এই বিচার আমরা কার কাছে পাবো? কমিটি হবে, এভাবে চলতে থাকবে। এটা একটা চলমান প্রসেসেই থাকবে। কতদিন থাকবে? সবকিছু না হয় হবে, আমি বুঝলাম, কিন্তু কতদিন? আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই। ধন্যবাদ। হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। একবারেই পরিষ্কার, এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে, আমরা বসে থাকবো না। আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র, সহযোগিতা করেছে। এটা টোটালি বোগাস, মিথ্যাচার। ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই। ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়। এতটুকুই, এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চায় নাই। স্বাধীনতা মানে কি? ফ্রিডম মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে কি? আরেকটা দেশের কাছে নতজানু হয়ে নমনম করা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের অপিনিয়নটা কি? আপনারা কি বলবেন? আপনারা আপনাদের মূল্যবান অপিনিয়ন, মতামতটা কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আমি ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। কিন্তু বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসকে নিয়ে দু একটা কথা না বললেই পারছি না। সাংবাদিক ইলিয়াস ভাই এমন একজন সাংবাদিক যে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। অন্যায় দেখলে প্রতিবাদ করেছে, সে যেই হোক, যে দলেরই হোক, যত বড় নেতাকর্মী হোক, কখনো কাউকে ছাড় দেয়নি। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ যাকে বলা হয়। ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে সাংবাদিক ইলিয়াসকে। সাংবাদিক ইলিয়াস যেটা বলে সেটা 100% অথেন্টিক এবং সত্য তথ্য প্রমাণের ভিত্তিতেই তিনি বলে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।